নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নোবেল জয়ী তৈরি হতে হবে এদেশের বিশ্ববিদ্যালয়ে, বললেন ডক্টর দাস। কয়লা কেলেঙ্কারি, অভিযুক্ত মঞ্জুলকে ক্লিনচিট শহর বিজেপি। কংগ্রেসে আস্থা নেই, বললেন হাইলাকান্দির 4 পদত্যাগী কমিশনার। ভাগায় দিন দুপুরে ডাকাতি, গুরুতর আহত মহিলা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। এদেশের বিশ্ববিদ্যালয় থেকে নোবেল বিজয়ীদের জন্ম হতে হবে, এমন পরিবেশ তৈরি হতে হবে দেশেই। আসাম বিশ্ববিদ্যালয়ের 17তম সমাবর্তন সমারোহে একথা বলেন তামিলনাড়ুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এপি দাস। বৃহস্পতিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্ত মঞ্চে শুরু হয় সমাবর্তন সমারোহ। এবারের সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এপি দাস। এদিন 5935 জন গবেষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হয়। 207 জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এছাড়া এন্ডোনমেন্ট পুরস্কার পেয়েছে 32 জন ছাত্রছাত্রী। সমাবর্তনের পৌরোহিত্য করেন উপাচার্য দিলীপ চন্দ্র নাথ। কয়লা কেলেঙ্কারিতে তারা জড়িত নন, সেটা এখন সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে বিজেপির শহর মণ্ডল কমিটিকে। 2টি সংবাদপত্রে বিজেপির শহর সংখ্যালঘু শাখার সভাপতি মঞ্জুল বরভুইয়ার নাম আসার পর বিজেপি নেতাদের এখন সাফাই দিতে হচ্ছে। কে এই মঞ্জুল? প্রশ্নটা এখন উঠছে সর্বত্র। এবার এই কেলেঙ্কারিতে নতুন এই নামের সংযোজন ঘটল। শহর মণ্ডল সভাপতি দীপায়ন চক্রবর্তী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সাফ জানালেন বিজেপির কোনো কর্মকর্তা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন। সেই খবরে আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টি শিলচর শহর মণ্ডলকে জড়িয়ে বা শিলচর শহর মণ্ডলের একজন বিশেষ কার্যকর্তা এইভাবে লিখে একটা খবর পরিবেশিত হয়। আর এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাতে চাই যে শিলচর শহর মণ্ডলের এখানে বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন। আর শিলচর শহর মণ্ডলের এই পদাধিকারী ছাড়াও কোনো ব্যক্তি এই সিন্ডিকেটে যদি থাকেন তাহলে তাহার নাম অবশ্যই সামনে হওয়া উচিত। আর সেটা আমরা মনে করি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে সেটার তদন্ত হওয়া উচিত। যদি প্রকৃত অর্থে আপনাদের এখানে কোনো ইনফরমেশন থাকে যে স্পেসিফিক কোনো ব্যক্তি এখানে জড়িয়ে আছেন, তাহলে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে, মণ্ডলের কোন ব্যক্তি রয়েছেন প্রকাশ্যে আসা উচিত, এটা আপনাদের মাধ্যমে হোক। আরও একটি খবর বেরিয়েছে যে কংগ্রেস তো সেটাকে কন্ডেম করেছে, কংগ্রেস বলছে সেখানে দুর্নীতি হচ্ছে। আমি কংগ্রেসি বন্ধুদেরকে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে চাই যে আপনারাও কোন ব্যক্তি এখানে জড়িয়ে আছেন সেটা প্রকাশ্যে বলুন। আর আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি শিলচর শহর মণ্ডলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো খবর সেটা সত্যতা থাকে তাহলে আমরা ভবিষ্যতে সেটা স্টেপ নেব বা অ্যাকশন নেব।
বিজেপি নেতারা না বললেও কিন্তু কয়লা কেলেঙ্কারি তোলপাড় করে দিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি। দলের অন্দরমহলে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। রাতারাতি এক শ্রেণীর কর্মী কিভাবে এত টাকার মালিক হয়ে গেল, এসব প্রশ্ন উঠছে দলের আনাচে কানাচে। বিধায়ক দিলীপ পাল বারবার কয়লা কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু এখন মঞ্জিল নামটি আসার সঙ্গে সঙ্গে কয়লা কেলেঙ্কারির নতুন মোড় নিল। এ নিয়ে ঈশান বাংলাতে প্রতিদিন থাকবে বিশেষ আলোকপাত। কালো কয়লা এখন সোনা। দৈনিক 3 কোটি টাকার কয়লা যাচ্ছে রাতাছড়া হয়ে। কংগ্রেস ছাড়লেন হাইলাকান্দি পুরসভার 4 পুর কমিশনার। 4 পুর কমিশনার তপন চৌধুরী, চন্দন সেনগুপ্ত, চিন্ময় দাস এবং ববি মালাকার মজুমদার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা জানালেন। তারা জানান, বর্তমান জেলা কমিটির উপর তাদের কোনো আস্থা নেই, যার জন্য তারা দল ছাড়তে বাধ্য হয়েছেন। এই 4 পুর কমিশনার কংগ্রেস ছাড়ায় হাইলাকান্দি পুরসভায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। কারণ 16টি আসনের মধ্যে 3টে বিজেপি, 2টি নির্দল এবং 11টি ছিল কংগ্রেসের দখলে। কিন্তু 4 জন সরে যাওয়াতে কংগ্রেস সংখ্যা হয়েছে 7, অর্থাৎ এই মুহূর্তে কংগ্রেস আর সংখ্যাগরিষ্ঠ নয়। বর্তমান হাইলাকান্দি কংগ্রেস যে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা কংগ্রেস মানে কংগ্রেসের মেইন ব্যক্তিত্ব দিচ্ছে, যারা লিডারশিপ যারা দিচ্ছে, ওদের উপর আমরা আস্থা হারিয়ে আজকে আমরা হাইলাকান্দি 4 পৌর কমিশনার, তারপরে পৌর কমিশনার এক প্রতিনিধি আমরা আজকে কংগ্রেস দল ত্যাগ করেছি। আপনারা এই দিনটাকে বেছে নিলেন, কালকে নির্বাচন ডিক্লারেশন দিলের পরে আপনারা কংগ্রেস ত্যাগ করবেন। আপনাকে বিজেপিতে জয়েন করবেন বা অন্য কোনো দলে যাবেন? আমরা বিজেপিতে জয়েন করার জন্য ছাড়ি নাই। আমরা বর্তমানে 4-5 দিন থেকে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম যে বর্তমান কংগ্রেস দলে আমাদের সহিত কোনো ধরনের যোগাযোগ রাখছে না, আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকাচ্ছে না। আগে যেমন কংগ্রেস দল সব মিটিংয়ে আমাদেরকে ডাক দিত, তখন ওরা কোনো কিছুতে আমাদেরকে সাড়া দেয় না। তার জন্য ওদের উপর আমরা ধরে নিন বিরক্ত হয়েই আমরা কংগ্রেস দল ত্যাগ করেছি। ভাগাবাজারের ইসলামাবাদে বৃহস্পতিবার দিন দুপুরে সংঘটিত হলো এক ডাকাতির ঘটনা। ডাকাতদের আক্রমণে গুরুতর আহত এক মহিলা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন। নাম জাহানারা বেগম। তার পরিবারের পক্ষে আয়েশা বেগম ধলাই থানায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ আব্দুল আহাদ বরভুইয়া তার সঙ্গীদের নিয়ে তাদের হামলা চালায়। তাদের নিজস্ব হিন্দুস্তান হোটেলে ভাঙচুর চালায়। ঘরে ঢুকে মারধর করে জাহানারা সহ তাদের 2 লক্ষ টাকা সহ গয়না ছিনতাই করেছে। উধারবন্দের বিদ্যুৎ সমস্যা ও যানজট নিয়ে বৃহস্পতিবার মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকপত্র দেয় গ্রাহক সুরক্ষা পরিষদ। তারা উধারবন্দের যানজট সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিদ্যুৎ সমস্যা নিয়েও সমিতি তাদের উদ্বেগের কথা জানায়। সমিতির প্রতিনিধি দলে ছিলেন শশাঙ্ক রঞ্জন পাল, নুরুল হক হাজারি, রামকুমার নুনিয়া, পারমিতা রায় প্রমুখ। চূড়ান্ত অপরিচ্ছন্ন অবস্থায় চলছে গান্ধী মেলা। জায়গায় জায়গায় জমে আছে আবর্জনা। মেলার ভেতরে জমে আছে নর্দমার জল। এই আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। এভাবেই চলছে শিলচরের গান্ধী মেলা। যদিও মেলা কমিটি দাবি করেছিল তারা প্রতিদিন আবর্জনা সাফাই করবে, কিন্তু স্বচ্ছ ভারতের আওয়াজ দিলেও বিজেপি পুর বোর্ড পরিচালিত মেলায় এভাবে আবর্জনা জমে থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এছাড়া শব্দ দূষণ তো আছেই। প্রচুর পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল লামডিং জিআরপিএফ। বুধবার রাতে হুজাই থেকে নেশার ট্যাবলেট সহ জাকির হোসেন নামে ওই দুষ্কৃতীকে আটক করা হয়। তার কাছ থেকে 700 নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। জিআরপিএফ জানিয়েছে, জাকির ট্রেনে নেশার ট্যাবলেট খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। অনেকদিন ধরে ট্রেন যাত্রীদের মধ্যে ত্রাস সৃষ্টি করে রেখেছিল জাকির। আজি ৰাতিপুৱা 6টামান বজাতে হোজাই ৰেলৱে জিআৰপিৰ প্লেটফৰ্ম ডিউটি পাতিয়ে হোজাই ৰেলৱে ষ্টেচনত এজন মানুহক সন্দেহজনকভাৱে ঘূৰা ফুৰা দেখা পাই মানুহজনক তল্লাচী কৰোঁতে এই টেবলেট বস্তুবিলাক ওলায়, নিশাজাতীয় বস্তুবিলাক। তাৰপিছত মানুহজনক সোধপোছ কাৰণে থানাত অনা হ'ল। থানাত আসামীজনে স্বীকাৰ কৰিছে যে তেখেতে এইবিলাক বস্তু খায় আৰু যাত্ৰীকো খুৱাই তেওঁ লুটপাটৰ চেষ্টা চলায়। এই বিষয়ত লগে লগে ভাৰপ্ৰাপ্ত বিষয়া মহোদয় লামডিং জিআৰপি থানাত জনা হ'ল আৰু এই বিষয়ে আমাৰ প্লেটফৰ্মৰ ইউবিচি মনিন বৰগোহাঁই এখন এজাহাৰ দাখিল কৰাত লামডিং জিআৰপি থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া মহোদয়ে এই বছৰত 09/2019 আণ্ডাৰ ছেকশ্যন 328 আৰু 380 IPC ছেকশ্যনত কেছ এখন ৰেজিষ্টাৰ কৰা হয়। বস্তুখিনি ক'ৰ পৰা আনি আছিলে? তেওঁ ডিমাপুৰৰ পৰা আনিছে বুলি কৈছে।
বস্তুটোৰ মূল্য কিমান হ'ব? মূল্যটো মাৰ্কেট এতিয়ালৈকে ধাৰণা কৰিব পৰা নাই, পিছত দেখা যাব বস্তুটো। কিমান টেবলেট পোৱা গৈছে? এইটো আপোনাৰ এইটো টেবলেটটো নাম হ'ল আপোনাৰ করিমগঞ্জে প্রাক্তন সেনাকর্মীদের সম্বর্ধনা দিল শহরমণ্ডল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় সেনাকর্মীদের সঙ্গে তাদের পরিবারবর্গকেও সম্বর্ধনা দেওয়া হয়। শহর বিজেপি সভাপতি অভিজিৎ রায় দেশের সুরক্ষায় সেনাকর্মীদের অবদানের কথা উল্লেখ করেন। এই যে রাষ্ট্রবাদী এবং রাষ্ট্রবিরোধী এই দুইটা শক্তি দেশে প্রবল দেখা দিচ্ছে, এই রাষ্ট্রবিরোধী শক্তিকে দমন করার উদ্দেশ্যে আমরা প্রাক্তন সৈনিকদের সহায়তা কামনা করি এবং সহায়তা কামনা করেছি, তাদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানিয়েছি। এটাই হচ্ছে আজকের দিনের মূল ইয়ে। তো তাদের বিরাট অবদান রয়েছে। 1 ম্যান 1 পেনশন ইত্যাদি মোদিজি সরকার দিয়েছেন। তারা জানেন, তারা খুব প্রসন্ন মোদিজির উপর। আর সৈনিকরা তারা কংগ্রেসের আমলে চাকরি করেছেন, তো তারা যে সম্মান পাননি, আজকে মোদিজি তাদেরকে সেই সম্মান দিয়েছে। যুগশঙ্কর সাহিত্য পুরস্কার পাচ্ছেন বরাক উপত্যকার বিশিষ্ট গল্পকার হিমাশিস ভট্টাচার্য। আগামী 23 মার্চ বঙ্গভবনে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক তথা রবীন্দ্র গবেষক উষারঞ্জন ভট্টাচার্য। বরাককণ্ঠের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে লোকসঙ্গীত কর্মশালা। এই কর্মশালার সহযোগিতায় রয়েছে সঙ্গীত নাটক একাডেমি। এই কর্মশালা চলবে আগামী 16 মার্চ পর্যন্ত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশের বিশ্বজিৎ রায়। বুধবার সন্ধে ইলোরা হেরিটেজ হলে কর্মশালার উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী প্রমুখ। দিদিমা ওদের মুখে কিন্তু এই গানগুলো প্রচুর শুনেছি, এবং তখন যখন আমরা ছোট ছিলাম তখন বিয়ের সময় ধামাই হতো, আমরা যখন ছোট ছিলাম, আর আমরা ধামাইগুলো শুনবার জন্য অনেক চেষ্টা করতাম ওরা কি গান গাইছে। তো গানটা তো আর জানতাম না তখনের দিনে, সেরকম একদম মানে ঘরে ঘরে সবাই গান জানতো না। আমরা কি করতাম, আমরা সব কিছুতে নাম দিতাম, গানেও নাম দিতাম, নাচেও নাম দিতাম, নাটকেও নাম দিতাম। তো আমরা খুব চেষ্টা করতাম কি গান গাইছে, এত সুন্দর এক তাল, এত সুন্দর করে ওরা নাচছে ধামাই। তো এখন বুঝতে পারছি, তো কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলো, কি প্রোগ্রাম ছিল, রমনের উপরে একটা প্রোগ্রাম করেছিল। তো তখন আমি শুনলাম যে গানগুলো, ওই গানগুলো কিন্তু আমার দিদিমা বা দিদিমাদের সঙ্গী যারা ছিলেন ওদের কাছে আমি মনে হলো এই গানগুলো শুনেছি। সাজাও গিয়া বদরপুরের আল ইসলাম ন্যাশনাল একাডেমিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম বুলবুল। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন দিল্লির গায়ক সত্যম সম্রাট। লামডিংয়ে অনুষ্ঠিত হল রাম ঠাকুরের ৬২তম বনমহোৎসব। এই উপলক্ষে ঝুলনপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রচুর ভক্ত সমাগম হয়। ভক্তদের জন্য আমাদের যথেষ্ট পরিমাণ আয়োজন আছে, থাকার ব্যবস্থা আছে, সুবিধা আছে, আসা যাওয়ার সুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের এখানে বাজেট কত? বাজেট আমাদের 5 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, যে মন্দিরটা নির্মাণ করা হচ্ছে সেই মন্দিরের ব্যাপারে আপনারা কি বলবেন? সেই মন্দির যত ভক্তরা যা দেন সেই অনুপাতেই মন্দির নির্মাণ হচ্ছে। আচ্ছা, এখনো পর্যন্ত আপনাদের হিসাবে কতজন ভক্তরা এখানে আসলো? কতজন বলবো, 4-5 লাখ টাকা লোক হবে। আচ্ছা, প্রসাদের ব্যবস্থা কি সম্পূর্ণভাবে করা হয়েছে? হ্যাঁ, সম্পূর্ণ করা হয়েছে। ধন্যবাদ। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী 16 মার্চ থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো গ্রামীণ অ্যাথলেটিক মিট। এই গ্রামীণ অ্যাথলেটিক মিটের আসর বসছে সুনাইতে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ডিএসএর কর্মকর্তারা জানান, গ্রামে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই চিন্তাভাবনা নিয়ে প্রথমবারের মতো গ্রামীণ অ্যাথলেটিক মিটের আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় রয়েছে বিভিন্ন ধরনের খেলা।
গ্রামীণ অ্যাথলেটিক ছাড়াও 17 মার্চ থেকে শুরু হবে ক্যারেম এবং 24 মার্চ থেকে শুরু হবে টেবিল টেনিস প্রতিযোগিতা। এই দুটি প্রতিযোগিতা হবে সুনাইতে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি বাবুল হোর, সচিব সুবিমল ধর, সহ সম্পাদক অজয় চক্রবর্তী, ইনডোর বিভাগের সচিব পৃথ্বীশ পাল, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। 2018-19 ফিনান্সিয়াল ইয়ারের এটি আমাদের জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াসূচির শেষ প্রেস মিট, কারণ এই 3টা ইভেন্ট করে নিলেই আমরা আমাদের কনস্টিটিউশনের যে সব ইভেন্ট নিয়ে আমরা চর্চা করি সেটা শেষ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা এবার প্রথম জেলা ক্রীড়া সংস্থা গ্রামীণ অ্যাথলেটিক মিট করতে যাচ্ছি, যেটা হবে সুনাই অঞ্চলে, এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের জেলা ক্রীড়া সংস্থার অ্যাফিলিয়েটেড ক্লাব সুনাই ক্লাবকে, এবং নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠেই আমরা এই অ্যাথলেটিক্স মিটটা করব। সেটা হবে 16 এবং 17 মার্চ সকাল 9টা থেকে 12টা অবধি। লাঞ্চ ব্রেক থাকবে 1.5 ঘন্টা, আবার 1টা থেকে 4টা অবধি এই ইভেন্টগুলো চলবে। এবং যেহেতু এবার প্রথম আমরা এই অ্যাথলেটিক মিটটা করতে যাচ্ছি, সেই অনুযায়ী ইভেন্টগুলো আমরা একটু কমিয়ে এবার করছি। যেন স্প্রিন্ট ইভেন্ট, রানিং ইভেন্টে আমরা রাখছি 7টা আইটেম, থ্রোয়িং ইভেন্টে 3টি আইটেম এবং জাম্প ইভেন্টে 1টা। কারণ ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারগুলো মাথায় রেখে আমরা যে ওখানে দেখেছিলাম ভলিবল জন্য আমরা করতে গিয়েছিলাম ইস্টার্ন কর্নিক্যাল ভলিবল কম্পিটিশন, সেই ইনফ্রাস্ট্রাকচার দেখে আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। নোবেল জয়ী তৈরি হতে হবে এদেশের বিশ্ববিদ্যালয়ে, বললেন ডক্টর দাস। কয়লা কেলেঙ্কারি, অভিযুক্ত মঞ্জুলকে ক্লিনচিট শহর বিজেপি। কংগ্রেসে আস্থা নেই, বললেন হাইলাকান্দির 4 পদত্যাগী কমিশনার। ভাগায় দিন দুপুরে ডাকাতি, গুরুতর আহত মহিলা। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।